तुम कभी नाराज हो जाती हो, कभी खुश हो जाती हो। तुम बातें ही ऐसी करती अब नहीं करूंगा, कान पकड़ता हूँ, लेकिन नाराज मत होना। एक बार फिर कान पकड़ो। ये लो। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো প্রথম স্ত্রী থাকার সত্ত্বেও কেন দ্বিতীয়বার প্রেমে পড়লেন কিশোর কুমার। কিশোর কুমার এবং রুমা গুহ ঠাকুরতা পরস্পরের প্রেমে পড়ে বাড়ির অমতে বিয়ে করার সত্ত্বেও, রুমা গুহ ঠাকুরতার সঙ্গে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং না হওয়ার সত্ত্বেও সুখের সংসারে আগুন জ্বালিয়ে কেন আবার প্রেমে পড়লেন দ্বিতীয়বার। কি দেখলেন যা প্রথম স্ত্রীর মধ্যে ছিল না, ছিল দ্বিতীয় স্ত্রীর মধ্যে? শুধু কি প্রেম, ভালোবাসা, দেহজ আকর্ষণ, নাকি অন্য কিছু? অবশ্যই এই নির্মম সত্যটাকে জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে আমার সঙ্গে থাকবে। ঘুণাক করেও কাউকে কিছু জানতে না দিয়ে কিশোর কুমার বিয়ে করে বসলেন রুমা গুহ ঠাকুরতাকে। রুমাকে বিয়ের পর বোম্বে টকিজ থেকে বের করে দিলেন অশোক কুমার, কারণ সেই সময়ের 1 নম্বর স্টুডিওর অন্যতম প্রধান মালিক ছিলেন অশোক কুমার এবং গোটা বোম্বেতে রাজ করত এই স্টুডিও কাম দেশের প্রথম সুপারস্টার অশোক কুমার। এই ঘটনাটার কথা দাদামণি কখনো রুমাকে বলেননি, জানতেও দেননি। তাদের বিয়ে নিয়েই যে এত অশান্তি হবে কিশোর বা রুমা কেউ কিন্তু স্বপ্নেও ভাবতে পারেননি। বিয়ের দিন কিশোর মাদ্রাজে গিয়েছিলেন কোনো শুটিংয়ের জন্য, আর সেদিন শুটিং করতে তার বেশ দেরি হয়ে গেল। পড়িমড়ি করে এয়ারপোর্টে এসে বম্বের প্লেন ধরলেন। যত তাড়াতাড়ি সম্ভব তাকে পৌঁছতে হবে বম্বে। বম্বে এয়ারপোর্টে এসে যখন পৌঁছলেন তখন সন্ধে হয়ে গেছে। এয়ারপোর্ট থেকে সোজা দাদামণির ওর্লির বাড়িতে আগে যাবেন নাকি রুমার বাড়িতেই সোজা হাজির হবেন তা নিয়ে যথেষ্ট দোনমনায় ছিলেন তিনি। তখনকার দিনে বম্বেতে ভিড়ভাট্টা ছিল না। এয়ারপোর্ট থেকে ট্যাক্সিতে ওর্লির বাড়িতে আসতে বেশি সময় লাগার কথা নয়। দাদার পর্যন্ত এসে কি ভেবে কিশোর ট্যাক্সি ড্রাইভারকে গাড়ির মুখ ঘুরিয়ে বান্দ্রার দিকেই নিয়ে যেতে বললেন। সম্ভবত তাঁর মনে হয়েছিল ওর্লির বাড়িতে গেলে দাদামণি যদি না ছাড়েন, বিয়ের গোটা অনুষ্ঠানটাই তখন পণ্ড হয়ে যাবে। অতএব প্রথমে বিয়েটা সেরে নেওয়াই বুদ্ধিমানের কাজ। বিয়ে বলতে কিন্তু সানাই ঢাকঢোল বাজিয়ে নয়, খুবই সাদামাটা এবং সংক্ষিপ্ত অনুষ্ঠান। ম্যারেজ রেজিস্ট্রার এসেছিলেন, কিশোর আর রুমা দুতরফের কয়েকজন এসেছিলেন বিয়েতে সাক্ষ্য দেওয়ার জন্য। অবশ্য পরে কিশোরের মা বাবা দুজনেই ছেলেকে 7 পাক ঘুরিয়ে যাগযজ্ঞ করে বিয়েটা দেবার কথা বলেওছিলেন। নতুন বউকে নিয়ে ওর্লির বাড়িতে ঘর সংসার পাতা সম্ভব নয়, এ কথা জানতেন স্বয়ং কিশোর। তাই বিয়ের পরে দহিসরে নতুন একটা বাড়ি ভাড়া নিয়ে উঠে গেলেন সেখানেই। শুধু একা নয়, সঙ্গে নিয়ে গেলেন রুমাকেও। রুমা গুহ ঠাকুরতা নিজেই বলেছেন, আমাদের বিবাহিত জীবন প্রথম দিকে অত্যন্ত সুন্দর ছিল, আর সবথেকে বড় কথা দুজনেই তখন স্ট্রাগলিং পিরিয়ড। দাদামণি কিশোরকে বোম্বে টকিজের কাজ ছাড়িয়ে দেওয়ায় তারা দুজনেই সাময়িক কিছুটা অসুবিধায় পড়েছিলেন। তবে ওই সময়টাতেই তাদের সম্পর্ক ছিল সব থেকে ভালো। কিশোর তখন আস্তে আস্তে নাম করছে, আর সেই সময় শচীনদা মানে শচীনদেব বর্মন আর খেমচাঁদ প্রকাশ অমিতের বাবাকে বলেছিলেন, কিশোর কোনো ভয় নেই তোর, আমরা পাশে আছি। দুজনেই ওকে দিয়ে গান গাওয়াতে লাগলেন। কিশোর আর রুমা সেই সময় পরস্পরের ওপর অত্যন্ত নির্ভরশীল ছিলেন। বিয়ের আগেই সমর আর মশাল রিলিজ করলো এই দুটো ছবি, দুটোই একেবারে মারকাটারি হিট। 20-22টা ছবির অফারও পেলেন দিলীপ কুমার, রাজ কাপুর, দেবানন্দ, অশোক কুমার এদের বিপরীতে অভিনয় করবার। কিন্তু রুমা ফিরিয়ে দিলেন সব কটা অফার, কারণ তিনি তখন ঠিক করেই নিয়েছিলেন, আজ যাই হোক অভিনয়টা আমি করব না, সংসারটাই একেবারে মন দিয়ে করব। ওই সময়ই শচীনদা বাহার ছবিতে প্লেব্যাক করতে কিশোরকে মাদ্রাজে নিয়ে গেলেন, সঙ্গে রুমাও গেলেন। তখন সংসারে কষ্ট ছিল ঠিকই, কিন্তু কষ্টের চাপে তাদের প্রেম জানলা গুটিয়ে পালালো না, বরং নতুন সংসার করার আনন্দে দুজনেই বিভোর হয়েছিলেন। তখন তাদের রান্নার একটাই লোক, সে রান্না করত, বাজারে যেতেন রুমা, কিংবা কখনো রুমা রান্না করতেন, তিনি বাজারে যেতেন। কিশোরকে সাংসারিক কাজকর্মে একদম জড়াতেন না, কারণ রুমা চাইতেন তার কিশোর কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকুন। বম্বের জুহুতে এখন যেখানে হরাইজন হোটেলটা রয়েছে, সেখানে সাকসেরিয়া বলে একটা কলোনি ছিল, সেখানেই একটা ছোট কটেজে থাকতেন। তখনও গৌরীকুঞ্জের বাড়িটা হয়নি,
জুহুতে যখন গেলেন তখন অবস্থা একটু বদলালো এবং পুরোপুরি সংসার জীবনে ঢুকে পড়লেন রুমা। আর এদিকে তরতর করে কিশোরের সফল গানের সংখ্যা ক্রমশই বাড়তে লাগলো। অভিনেতা হিসাবে তার নাম তো হলোই, গায়ক হিসাবেও জনপ্রিয়তা একেবারে আকাশচুম্বী হয়ে গেল। কিশোর কুমার তখন 3 শিফটে কাজ করছেন। কোনো রকমে বাড়িতে আসতেন, স্নান করতেন, নাকে মুখে গুঁজেই দৌড় দিতেন, কাজ আর কাজ। সারাদিন বাড়িতে রুমা একা, কিন্তু কখনোই মনে হতো না কিছু না কিছু আছিলা করে কিশোরকে বাড়িতে তিনি আটকে রাখেন। বরং ভাবতেন কিশোর কাজকর্মের মধ্যে থাকলেই ভালো থাকবে, গান বা অভিনয় সৃষ্টির আনন্দে আলো ভালো লাগবে ওর। কিন্তু তখন কি তিনি জানতেন এভাবেই দুজনের মধ্যে ধীরে ধীরে একটা দেওয়াল উঠে যাবে? স্বামী স্ত্রী হিসাবে পারস্পরিক বিশ্বাসের ভিত ক্রমশ আলগা হয়ে পড়বে। সেই সব কথা বলবার আগে একটা কথা বলি, সেটা হলো তাদের প্রথম গাড়ি কেনার ঘটনাটা। এটা না বললেই আসল বিষয়টা কিন্তু একটুও বোঝা যাবে না। একদিন সকালে খবরের কাগজে গাড়ি বিক্রির একটা বিজ্ঞাপন চোখে পড়ল কিশোরের। এদিকে তো ভেতরে ভেতরে দুজনেরই একটা শখ ক্রমশ দানা বেঁধেছিল। ওই বিজ্ঞাপনের কাটিং নিয়ে কিশোর আর রুমা গাড়ি দেখতে গেলেন। কিশোর তো ভীষণ উত্তেজিত, মাত্র 1000 টাকায় একটা মরিস মাইনর গাড়ি পাওয়া যাচ্ছে, মনে আছে? লোকাল ট্রেনে চড়ে গাড়ি দেখতে গেলেন দুজনে। কিন্তু গাড়ির মালিকের সঙ্গে কথা বলে ভুল ভাঙল তাদের। গাড়ির দাম 1000 টাকা নয়, ওটা যিনি কিনবেন তাকে কনসেশন হিসাবে সেই গাড়ি বিক্রেতা দেবেন। যাই হোক, দুজনের ভাগ্য ভালো, কিছু টাকা অ্যাডভান্স করে ইনস্টলমেন্টে গাড়িটা পেয়ে গেলেন। প্রতি মাসে ইনস্টলমেন্টের টাকা মেটাতে হবে। তবে সেই দিনই গাড়িটা কিনলেন না কিশোর। ফিরে এসে দাদামণিকে জানালেন, তারপরে কেনা হলো। দাদামণিকে না জানিয়ে একেবারে ছোট থেকেই কিচ্ছু করতেন না কিশোর। একটা ড্রাইভারও রাখা হলো। কিশোর গাড়ি চালাতেন না তখন। গান আর অভিনয় দুটোই সমান তালে চালাতে গিয়ে কিশোর কুমার ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন। ঘরে খুব একটা সময় দিতে পারতেন না। ততদিনের ছেলে অমিতের জন্ম হয়ে গেছে। বাবা হিসাবে কিশোর যে খুব স্নেহপ্রবণ ছিলেন সে কথা রুমাদি নিজেই বলেছেন। শুধু তাই নয়, অমিতন্ত প্রাণ ছিল কিশোরের। এত কিছুর পরেও এই মাখো মাখো সম্পর্কের মধ্যেও তাহলে গণ্ডগোলটা কোথায় কিশোর আর রুমার মধ্যে? রুমাদি নিজেই বলেছেন কিশোরের 2-4 জন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, যেমন ভোলা শ্রেষ্ঠ, অভিনেতা ইফতিয়ার, এদের নিয়ে কোনো সমস্যা ছিল না তার। তবে নামযশ হওয়ার সঙ্গে সঙ্গে এমন সব লোকজন তাকে ঘিরতে লাগলো যাদের আমার মোটেই পছন্দ হতো না। হাজার এদের নামটা নাই বা বললাম, বেশিরভাগই মারা গিয়েছেন। সব থেকে বড় কথা, কিশোরের সেক্রেটারিটি ছিল কিন্তু নাটের গুরু। কিশোরের সব সময়ের অভাবের জন্যই দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, এবং দূরত্ব আরও বাড়ল ওর স্তাবক বৃন্দের জন্য। ইতিমধ্যে কিশোর ফিল্মস নামে একটা প্রোডাকশন কোম্পানি শুরু করলেন কিশোর, আর এই ব্যানারে বেশ কয়েকটা ছবি। কয়েকটাতেই মধুবালা রইলেন তার বিপরীতে। মধুবালার সঙ্গে রুমা গুহ ঠাকুরতার পরিচয় ইতিমধ্যেই হয়ে গেল। একদিন বুঝতে পারলেন মধুবালার সঙ্গে শুধু সিনেমার নায়িকা নন, ডাল মে কুছ কালা হ্যায়, একটা অন্যরকম সম্পর্ক গড়ে উঠেছে কিশোরের। সত্যি কথা বলতে কি, মধুবালাজি রুমা গুহ ঠাকুরতাকে অনুরোধ করেছিলেন যাতে কিশোরের জীবন থেকে সরে যাই। রুমা নিজেই বলছেন, আসলে এই ধরনের জীবন আমার আর ভালো লাগছিল না। মন যেখানে ভেঙে গেছে সেখানে শুধু শুধু শুকনো কাঠের গায়ে পেরেক মেরে সম্পর্ককে জড়িয়ে রেখে লাভ কী? তবে কিশোরের সঙ্গে রুমা গুহ ঠাকুরতার একটা দিনের জন্যেও ঝগড়াঝাটি হয়নি। স্ত্রী হিসাবে তিনি নিশ্চয়ই প্রতিবাদ করতে পারতেন, এবং তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা তো সেটা করতেই বলেছিলেন, কিন্তু তিনি মন থেকে ঝগড়াঝাটি করতে চাননি বলেই করেননি। তাছাড়া করলেও তো কোনো লাভ হতো না। কিশোর মধুবালার সম্পর্ক তখন এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে আমি কোনো প্রতিবাদ করলেও কিশোর সেটা শুনতেন না। মিউচুয়াল ডিভোর্স নিলাম, এবং সেটা 1959 সাল। এরপর অমিতকে নিয়ে আমি ফিরে এলাম কলকাতায়। শ্বশুরবাড়ির খুব প্রশংসা করলেন রুমা গুহ ঠাকুরতা। বললেন, শ্বশুরবাড়ির কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা সারা জীবনেও ভুলব না। তিনি পরিষ্কার জানিয়েছেন, কিশোরের বাবা কুঞ্জলাল গাঙ্গুলি ছিলেন
অত্যন্ত ভালো মানুষ, এবং ওদের 3 ভাইয়ের যে অসম্ভব সেন্স অফ হিউমার সেটা আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকেই পাওয়া। গৌরীকুঞ্জের বাংলোটা তৈরি হওয়ার পর প্রায়ই ওরা বোম্বেতে চলে আসতেন, আমাদের সঙ্গে থাকতেন। ছোট ছেলেকে একটু বেশি স্নেহ করতেন আমার শাশুড়ি মা। গৌরীকুঞ্জে থাকতে তার বেশ ভালোই লাগতো। যখন ওরা খান্ডোয়ায় ফিরে যেতেন তখন আমিও যেতাম ওদের সঙ্গে। অমিত ছিল আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের একেবারে নয়নের মণি। তাহলে একটা ঘটনা পরিষ্কার যে এই সম্পর্কের ভাঙন ধরাটায় রুমা গুহ ঠাকুরতার কিন্তু বিন্দুমাত্র দায়িত্ব বা দোষ কোনোটাই ছিল না, এবং সেটা খুব অন্তর থেকে বুঝেছিলেন বলেই ডিভোর্সের পরেও রুমার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কটা ছিল কিন্তু আগের মতোই। কিন্তু মুশকিল যেটা হলো, একটু আগেই বললাম, মধুবালার সঙ্গে কিশোরের সম্পর্ক এবং পরবর্তীকালে তাদের বিয়ে নিয়ে রুমাদি আর কোনো মন্তব্য করেননি। আসলে তিনি কিশোর মধুবালার গোটা পর্বটাই ভুলে যেতে চেয়েছিলেন। যে মহিলার জন্য তার সংসার ভেঙেছিল সেই মহিলাকে ভুলে থাকাটাই রুমাদির পক্ষে স্বাভাবিক। তবে এখানে একটা প্রশ্ন উঠে আসে, মধুবালাকে কি তিনি ক্ষমা করতে পেরেছিলেন? রুমা গুহ ঠাকুর তার নিজেই বলেছেন, কিশোরের সঙ্গে মধুবালার সংসার করল কই? বিয়ের কিছুদিন পরেই তো অসুস্থ হয়ে পড়লেন মধুবালা, মারাও গেলেন। মধুবালা আমার সংসার ভেঙেছিল। ঈশ্বরের কি অদ্ভুত খেলা, সেও সংসার করতে পারল না। মধুবালার ওপর তখন আমার রাগ যে এমন হয়নি তা নয়, তবে এখন সেই মৃত মানুষটির বিরুদ্ধে আমার আর বিন্দুমাত্র অভিযোগ নেই।